ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 14 নম্বর এপিসোড এবং আজকে যেই গল্পটি থাকছে সেটি তারা রাতের সন্তান এই ঘটনাটির চতুর্থ এবং অন্তিম পর্ব। যদি তোমরা ঘটনাটির গত 3টি পর্ব এখনও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে বাকি পর্ব 3টির লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখান থেকে খুব সহজেই সেই ঘটনাগুলিকে শুনে নিতে পারো। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা নিজেদের কোনো কালেক্ট করা ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাকে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখান থেকে খুব সহজেই আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। মিলি কণ্ঠটা শুনে হতভম্ব হয়ে গেল। এর মানে কি মিথিলা বেঁচে আছে? তাহলে রাতের ওই পুরো ঘটনা, তার সমস্যাগুলোর পেছনে মিথিলার মৃত আত্মার দেওয়া সূক্ষ্ম ব্যাখ্যাগুলো কী ছিল? মিলি মুহূর্তেই আবার মাথায় তীব্র থেকে তীব্রতর যন্ত্রণা অনুভব করে। এর মধ্যে মিথিলা মিলির ঘরে প্রবেশ করে। মিলিকে দেখেই মুচকি হাসি দিয়ে বলে, কিরে মিলি, তুই নাকি রাতে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি? কিছু দেখে ভয় পেয়েছিলি নাকি? মিলি আমতা আমতা করে উত্তর দেয়, না কিছু না, আমি এখন ঘুমোবো। মিলির চারপাশ তীব্র অন্ধকারে ছেয়ে গেল। মিলি অনেক কষ্টেও চোখ খোলা রাখতে পারল না। গভীর ঘুমে তলিয়ে যায় সে। মিলি আবার যখন চোখ খুলে তখন প্রায় দুপুর। মিলির মাথার পাশে মিথিলা বসে রয়েছে। মিলি চোখ খুলতে মিথিলা বলে উঠল, তোর তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এইভাবে চলতে থাকলে তোর শরীর আরও খারাপ হয়ে যাবে। মিলি যেন কোনো ঘোরের মধ্যে রয়েছে। ঘোরের মধ্যেই শান্ত স্বরে বলে, বাবা মা হাসপাতালে, তাদের কি খবর? খালার জন্য খাবার দেওয়া হয়নি। মিথিলা বলল, এসব নিয়ে তুই ভাবিস না, অনেক গেছে হাসপাতালে, কল করেছিল। তোর বাবা মায়ের অবস্থা আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি খাবার দিয়ে যাচ্ছি, তুই খেয়ে নে। এই বলে মিথিলা ঘর থেকে চলে গেল। মিলি ধীরে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যেতেই মিলির গতরাতের সব ঘটনা স্পষ্ট মনে পড়ল। মিলি বুঝল গতরাতে তার সাথে যা ঘটেছে তা কিছুতেই তো স্বপ্ন বা কল্পনা হতে পারে না, পুরো ঘটনাটাই বাস্তব। কিন্তু মিথিলা যদি মারা যায় তাহলে বাড়িতে এটাকে, আর মিথিলা যদি বেঁচে থাকে তাহলে গতরাতে খাটের নিচে যার সাথে কথা হলো সে কে? মিলির মাথায় কিছুই ঢুকছে না। মিলি বেশ সাবধানতার সাথে হাত মুখ ধুলো। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল তার বিছানার ওপর খাবার আর পানির গ্লাস রাখা। মিথিলা কুকুরের মতো খাটের নিচে ঝুঁকে কিছু একটা শুকছিল আর নাক ছিটকাচ্ছিল। মিলিকে দেখেই সে স্বাভাবিকভাবে বিছানায় উঠে বসে, বলে, মিলি খেয়ে নে। আর কোনো বিষয়ে অধিক দুশ্চিন্তা করা ভালো না। অধিক দুশ্চিন্তা সমস্যার সমাধান তো হয় না, উল্টে আরও বেশি জট পাকে। তাই ঠান্ডা মাথায় সব কিছু চিন্তা কর। মিথিলা ঘর থেকে চলে যায়। মিলি ধীরে সুস্থে খাবার শেষ করে। এখন তার হঠাৎ করেই রাতের পুরো ঘটনাটা স্বপ্ন বা ভ্রম বলে মনে হচ্ছে। দিন যা দেখায় তাই বাস্তব, রাতের অধিকাংশই মায়া। মিলি মিথিলার সাথে আবার স্বাভাবিক বিষয়ে গল্প করতে শুরু করে। মিথিলার এত মাস পরে হঠাৎ বাড়ি ফেরার ঘটনা বেশ আগ্রহ নিয়েই শুনেছে। অনেক যেহেতু হাসপাতালেই রয়েছে, এছাড়া মিলির শরীরটাও তেমন ভালো না, তাই সে সারাদিন বাড়িতেই রইল, হাসপাতালে আর গেল না। সন্ধ্যা হতেই মিথিলা রাতের খাবার নিয়ে চলে গেল হাসপাতালে। বাড়িতে শুধু একা রয়ে গেল মিলি। মিথিলা যাওয়ার আগে বলল, বাড়ির চাবিটা আমি নিয়ে যাচ্ছি, বাড়ির বাহির থেকে তালা দিয়ে যাচ্ছি, কিন্তু চিন্তা করিস না, আমি দ্রুতই চলে আসব। মিলি কিছুই বলেনি। মিথিলা চলে যাওয়ার পর সে চুপচাপ নিজের ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়ল। মিলি যেই চোখ বন্ধ করবে হঠাৎ মিলিকে অবাক করে দিয়ে খাটের নিচ থেকে সেই মিথিলার কণ্ঠ ভেসে আসে, হাই বোকা মেয়ে, তোকে এত করে বোঝালাম তাও তুই শয়তানের ধোঁকা আর মায়া থেকে বাঁচতে পারলি না। লালত তোর মতো মেয়ের জন্য একটা শয়তান ও তার মায়া দ্বারা সৃষ্ট, আর একটা শয়তানকে তুই এখনও তোর ভাই আর বান্ধবী ভাবছিস, তোর জন্য ধ্বংস।
মিলি চমকে ওঠে। এবার তার মনে হচ্ছে খাটের নিচে যে মেয়েটার কথা বলছে সেই আসল মিথিলা, যাকে শয়তান খুন করেছে। তার ভাই অনিকের আত্মাও সেই শয়তান ধ্বংস করে দিয়েছে। সারাদিন মিলি যাদের সাথে কাটালো তারা আসলে শয়তান ছিল, শয়তানের মায়া। মিলি বেশ উত্তেজিত হয়ে গেল। রাতের বেলা মনে হয় তুই সত্য, আর দিনের বেলা মনে হয় তারা সত্য। এখন আমি কি করব তুই বল। তুই কি এখন আমায় বিশ্বাস করছিস? হ্যাঁ করছি। তাহলে শোন, তোকে এখন নিজেকে বাঁচিয়ে শয়তানকে ধ্বংস করতে হবে। কিন্তু কিভাবে? শোন তাহলে, তোর বাড়িতে এখন কেউ নেই। তোর ভাইয়ের ঘরের আলমারিটার ভেতরে একটা ব্যাগ রয়েছে। সেই ব্যাগটাতে একটা মালা রয়েছে। সেই মালাটাই এখন পারে তোকে রক্ষা করতে। তবে সাধারণভাবে সেই মালাটা পরলে তোর লাভ হবে না। তোকে একটা নিয়ম মেনে সেই মালাটা পরতে হবে। আগে তুই সেই মালা এবং ব্যাগটাকে এই ঘরে নিয়ে আয়। ব্যাগটার ভেতরে দুটো মরা কাক রয়েছে। এছাড়াও বেশ কিছু অন্য উপকরণও রয়েছে শয়তান উপাসনার। সবগুলো এই ঘরে এনে তুই মেঝেতে রাখবি। তারপর সেগুলোর উপর সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে পড়বি। আমি যেই মন্ত্র পড়তে বলবো সেই মন্ত্র পড়বি, তারপর এই মালাটা পড়বি। তার মানে তুই আমাকে শয়তানের উপাসনা করতে বলছিস? এখন তোর হাতে আর কোনো উপায় নেই। এখন তোকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সেই উপাসনা আর কাঁটার দৌলতে তুই হয়ে যাবি শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। তখন তুই নিজেই শয়তানকে ধ্বংস করতে পারবি। তোর ভাইয়ের আত্মা আবার ফিরে আসবে তার শরীরে। তোর বাবা মা আবার সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি আর কখনো ফিরে আসব না। আমার আত্মাটা মুক্তিও পেয়ে যাবে। আমি শুধু তোকে নিয়েই ভাবছি মিলি। মিথিলার কথায় এখন মিলি পুরোপুরি ভরসা পেল। সে দ্রুত বিছানা থেকে নেমে অনিকের ঘরে যেতে গিয়ে নিজের পায়ের সাথে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়ে গেল। গতরাতে যেখানে আঘাত পেয়েছিল সেখানেই আবার আঘাত পাওয়ায় পুনরায় সে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, সাথে সাথেই খাটের নিচ থেকে মিথিলার কণ্ঠ ভেসে আসলো, কোনো কাজেই তাড়াহুড়ো করা ভালো না। তুই আধ ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। দ্রুত তোর ভাইয়ের ঘর থেকে সেই ব্যাগটা নিয়ে আয়। দ্রুত সব কাজ কর, না হলে সেই শয়তানটা আবার বাড়িতে চলে আসলে তুই আর কিছুই করতে পারবি না। আজ রাতেই তোকে সে খুন করে ফেলবে। মিলি দ্রুত উঠে তার ভাইয়ের ঘরে যায়। আলমারি খুলে সেই ব্যাগ নিয়ে তার ঘরে ফিরে আসে। জামা কাপড় ছেড়ে সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে সেই সকল জাদুর উপকরণ সাজিয়ে রাখে। সাথে সাথেই সেই উপকরণের উপর উপুড় হয়ে শুয়ে পড়ে সে। তার মাথাটা থেকে কিছু দূরেই সেই মালা। খাটের নিচ হতে মিথিলা একটা মন্ত্র উচ্চারণ করতে বলে। মিলি যেই মন্ত্র উচ্চারণ করতে যাবে, হঠাৎ তার ঘরের বন্ধ করা দরজাটা খট করে খুলে যায় আর ঘরের আলো জ্বলে ওঠে। মিলি দরজার দিকে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে আছে। মিথিলা বলল, এসব কি করছিস মিলি? শয়তানের উপাসনা কেন করছিস? এসব থামা, উঠে আয় বলছি। মিলি অবাক হয়। তার মনে হয় এই তো মিথিলা, তাহলে খাটের নিচে কে? সাথে সাথে খাটের নিচ থেকে অবিকল মিথিলার কণ্ঠ ভেসে আসে, মিলি, ও খোদ শয়তান আমার রূপ নিয়ে তোকে আবার ধোঁকায় ফেলছে। আমি যে মন্ত্রগুলো বলছি দ্রুত সেগুলো পাঠ কর, এরপর সেই মালাটা পরে নে। তাহলেই তুই শক্তিশালী হবি এবং এই শয়তানকে ধ্বংস করতে পারবি। খাটের নিচ থেকে এই কণ্ঠের কথা শুনে দরজার সামনে থাকা মিথিলা বিস্ময়ের কণ্ঠে বলে, মিলি, ওর কথা শুনিস নে। খাটের নিচে যে আছে সে একটা শয়তান। সে তোর শরীরে প্রবেশ করতে চাইছে। তুই যদি মন্ত্রটা পড়িস আর মালাটা পড়িস তাহলে তোর আত্মা শয়তানের কাছে উৎসর্গ হয়ে যাবে আর তোর দেহে এই শয়তান বাস করবে। এবার মিলি ক্রুদ্ধ কণ্ঠে দরজার সামনে থাকা মিলিকে বলে, চুপ কর ধোঁকাবাজ, আমি এখন সব কিছু জানি। তোর জন্য আজ আমাদের সোনার সংসারের এই অবস্থা। তুই মিথিলা না, মিথিলার ছদ্মবেশী শয়তান। আমার বান্ধবী মিথিলাকে তুই খুন করেছিস। তার আত্মা এখন আমার ঘরের খাটের নিচে। সে আমাকে সব কথা বলেছে। তুই আমার ভাইয়ের দেহ থেকে আত্মা চুরি করে তার দেহে আশ্রয় নিয়েছিলি। ভয় দেখিয়ে আমার বাবা মাকে প্যারালাইজড করেছিস। আমার বান্ধবীকে খুন করে তারই ছদ্মবেশে আজ সারাদিন আমার সাথে ছিলি। এখন আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। তোর এই শয়তানি বিদ্যা দিয়ে তোকেই ধ্বংস করব। প্রতিশোধ নিব সব কিছুর। মিলির এই কথা শুনে দরজার সামনে থেকে মিথিলা চেঁচিয়ে বলে উঠল,
হায় আফসোস মিলি, তুই শয়তানের ধোঁকা বুঝতে পারছিস না। এটা কাঁটা তোলার বিষয় না, এই জাদু হলো আগুন। আগুন দিয়ে কখনো আগুন নেভানো যায় না, আগুন নেভাতে লাগে পানি। বিশ্বাস কর, আমি মিথিলা এবং বেঁচে আছি। তোর ভাইয়ের শরীরে শয়তান প্রবেশ করতে পারেনি, তাই সে তোর শরীরে প্রবেশ করতে চাইছে। এখন টানা 3 রাত তোর ভাই শয়তানের উপাসনা করে, আর 1 রাত উপাসনা করলেই শয়তান তোর ভাইয়ের শরীরে প্রবেশ করে যেত। তোর ভাইয়ের 3 দিন উপাসনার পর শয়তান এই বাড়িতে এসে উপস্থিত হয় এবং আরেক রাতের অপেক্ষায় থাকে, যে রাতে সে তোর ভাইয়ের শরীরে প্রবেশ করবে। তাই তোর বাবা মাকে ভয় দেখিয়ে সেই দিনেই প্যারালাইজড করে দেয়। আমি তোদের এই বাড়িতে যেদিন আসি সেদিনই বুঝতে পারি এই বাড়িতে শয়তানের উপাসনা হয়। সেদিন তুই চলে গেলি হাসপাতালে, আর রাত করে তোর ভাই আসলো বাড়িতে। এই রাতের জন্যই শয়তান অপেক্ষা করছিল। আমি তোর ভাইকে এই জাদুবিদ্যার ভয়ঙ্কর রূপ খুলে বলি, শয়তান পৃথিবীতে আসলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলি। তাকে ভয় দেখায় এবং সে কোথা থেকে এই বিদ্যা শিখেছে এবং এই বিদ্যা কতদিন ব্যবহার করেছে জানতে পারি। এরপর আমার লেখা বই তারা রাতের সন্তান পড়তে দেই, এতে তার মায়া কেটে যায়। সে তার ভুল বুঝতে পারে এবং তার দেহ এবং মনকে পবিত্র করে। তোর ভাই বলেছিল সে যে জাদুবিদ্যা করে এটা জানতে পারলে তোরা কষ্ট পাবি, তাই তোকে আমি এই কথাগুলো জানাইনি। আমি ভেবেছিলাম শয়তানের উপাসনা বন্ধের পর সে বোধহয় চলে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। শয়তান এই বাড়িতেই আছে। তোর ভাই যেহেতু এই সম্পর্কে সচেতন ছিল, তাই অন্য একটা শরীর খুঁজছিল, আর তাই আমার কণ্ঠ নিয়ে সে তোকে বোকা বানাচ্ছে। এখন এই মালা তুই গলায় পড়লে কি ভয়ঙ্কর কাণ্ড যে ঘটতে পারে এ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। মিলি এবার বেশ বিভ্রান্তিতে পড়ে গেল, কে আসল মিথিলা আর কে মিথ্যা কথা বলছে। এমন সময় খাটের নিচ থেকে মিথিলার কণ্ঠ, হায় আফসোস লালত, তোর মতো বোকা মেয়ের জন্য আমি মারা গেছি। তোর ভাইয়ের অস্বাভাবিক ব্যবহার, তোর মা বাবার হঠাৎ প্যারালাইজড হওয়ার এত সুন্দর ব্যাখ্যা দিয়ে তোকে বোঝালাম, তারপরেও তুই এই শয়তানের বাধা আর মায়ার ছলে আটকে রইলি। নিজের ও পরিবারের ভালো চাস তো এখনই মন্ত্র পড় আর মালাটা পড়, ধ্বংস করে দে শয়তানদের। খাটের নিচ থেকে মিথিলার কণ্ঠটা মন্ত্র পড়া শুরু করলো। মিলি বলল, যা হোক দেখা যাবে, আমি মন্ত্র পড়ছি। সাথে সাথেই মিলি মন্ত্র উচ্চারণ শুরু করলো। এইদিকে দরজার পাশের মিথিলা বারবার চেঁচিয়ে তাকে মন্ত্র পড়তে নিষেধ করছে। কোনো এক অজানা কারণে সে মিলির কাছ পর্যন্ত পৌঁছতে পারছে না। মিলি মন্ত্র পড়া শেষে মালাটা হাতে নিল। সে ভাবছে মালাটা পড়বে কি পড়বে না। খাটের নিচ থেকে মিথিলার কণ্ঠ বারবার বলছে, দ্রুত পড়ে নে মালাটা। মালাটা পড়ার সাথে সাথেই তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দরজার পাশে থাকা মিথিলা বলছে, খবরদার মালাটা পড়িস না। মালাটা আমার অনেক আগেই নষ্ট করে দেওয়া উচিত ছিল। মালাটা পড়ার পর কি ভয়ঙ্কর বিপদ যে আসতে চলেছে তোর জীবনে তা তুই কল্পনাও করতে পারবি না। প্রচণ্ড মানসিক চাপে মিলির মাথা ব্যথা শুরু করে। এমন সময় হঠাৎ করে ঘরে দরজা দিয়ে 2 জন মানুষ ঢোকে, অনিক এবং একজন বেশ বৃদ্ধ লোক। লাঠি ভর করে দাঁড়িয়ে রয়েছে বৃদ্ধ লোকটা। লোকটার হাতে একটা পলিথিনের ব্যাগ, ব্যাগে কিছু একটা রয়েছে। মিলি সম্পূর্ণ নগ্ন। হঠাৎ অনিক এবং এই লোকটাকে দেখে মিলি লজ্জা পেয়ে যায়। শোয়া থেকে উঠে একটা তোয়ালে নিজের শরীরে পেঁচিয়ে নেয়। সেই লোকটা তার হাতের লাঠি দিয়ে 2টি মরা কাক সহ শয়তানের উপাসনার বাকি উপকরণগুলোকে আঘাত করে এলোমেলো করে দেয়। এরপর চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ে। সাথে সাথেই একটা বিকট চিৎকার দিয়ে খাটের নিচ থেকে একটা ভয়ঙ্কর কালো ছায়া বেরিয়ে আসে। অবয়বহীন একটা ভয়ঙ্কর ছায়া। কোথায় সেই মিথিলার কণ্ঠ? ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে, ধ্বংস করে দেব তোদেরকে। সেই বিকট চিৎকারে ঘরের বাকি সবার যেন রক্ত জমতে শুরু করলো। মিলি এবার বুঝতে পারলো দরজার পাশে যেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে সেই আসল মিথিলা, সেই সত্যবাদী। তার খাটের নিচ থেকে মিথিলার রূপে যে তাকে ধোঁকা দিচ্ছিল সেই আসল শয়তান। এই মালাটা যদি সে পড়ে ফেলতো তাহলে নিশ্চয়ই শয়তান এখন তার
শরীরে থাকতো। ভাগ্যিস মিথিলা সঠিক সময়ে চলে এসেছিল, আর সে কিনা শয়তানের ধোকায় পড়ে মিথিলাকে সন্দেহ করছিল। সে লজ্জিত বোধ করলো এবং চোখে চোখে মিথিলার কাছে ক্ষমা চাইল। সেই ভয়ঙ্কর কালো ছায়াটা আবার একটা চিৎকার দিয়ে বলতে শুরু করলো, আমি তোদের পায়ে পড়েছিলাম যে আমাকে তোরা পৃথিবীতে আহ্বান করলি যখন, তখন শরীর দিলি না কেন? শয়তানের সঙ্গে ছলনা। প্রথমে তোর ভাই আমাকে উপাসনা করে আমার রুহুকে পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু এই মেয়েটার কথা শুনে তার শরীরে আমাকে জায়গা দিল না। আর আজ আরেকটা শরীরে প্রায় ঢুকেই যাচ্ছিলাম, আর তখন তোরা আমায় আবার ধোঁকা দিলি। কারোর শরীরে প্রবেশ করার আগে তাকে মায়া করা যায় না বলে এতক্ষণ আমি কোনো মায়া করিনি, তাই তোরা বেঁচেছিলি এতক্ষণ। আমাকে যখন শুধুই ফিরতে হবে তখন তোদের ধ্বংস করেই ফিরব। সেই বৃদ্ধ লোকটা এবার একটু মুচকি হেসে সেই পলিথিনের ব্যাগটা থেকে একটু মাটি নিল আর বলতে লাগলো, আর কি এমন অপবিত্র শক্তি আছে যে এই মাটিকে ভয় পায় না? আর কোনো এমন শয়তানি শক্তি আছে যে এই মাটির ক্ষমতার কাছে তুচ্ছ না? কবরের মাটি কি শয়তানের ভয়ের কারণ না? এই পবিত্র মাটি কোনো শয়তানকে স্পর্শ করার পর সেই শয়তান কি মুহূর্ত সময় পেয়েছে নিজের শক্তি দেখানোর জন্য? ধ্বংস হোক অশুভ শয়তানের, শান্তিরা ফিরে আসুক। এই বলেই সেই মাটিটা ছুঁড়ে মারল সেই শয়তানের ভয়ঙ্কর ছায়ার দিকে। শয়তান সাথে সাথেই আর্তনাদের একটা বিকট চিৎকার করে, যেই চিৎকারে ঘরের সকল বাল্ব, কাচের জানালা, গ্লাস ফেটে যায়। পুরো ঘরে নেমে আসে অন্ধকার। এই সেই অন্ধকার যে অন্ধকার আলোর সুসংবাদ দেয়, সমস্ত অশুভ থেকে বেঁচে থাকার আমন্ত্রণা দেয়, জীবনকে করে তোলে পবিত্র, বাঁচায় কালো জাদুর মতো ভয়ঙ্কর বিদ্যা থেকে। এ যেন সবার কাছে এখন পবিত্র অন্ধকার। মিলি, মিথিলা, অনিক আর সেই বৃদ্ধ লোক, চারজনেই শয়তান চলে যাওয়ার পর বাড়ি থেকে রাস্তায় নেমে আসে। মিথিলা সকালবেলায় মিলির ঘরে গিয়েই আঁচ করতে পেরেছিল এই বাড়ি এখনও শয়তানের ছায়া থেকে মুক্ত হয়নি, তাই অনিককে একটা আশ্রমে পাঠিয়ে দিয়েছিল তখনই। কিন্তু মিথিলা তখনও জানতো না যে আজ রাতে এই শয়তান এই বাড়ির কারোর শরীরে প্রবেশ করবে। এই বৃদ্ধতান্ত্রিক কয়েক যুগের বেশি সময় ধরে শয়তানি শক্তির বিরুদ্ধে কাজ করেছেন। তিনি আজ শেষে এসে শয়তানকে তার ঠিকানায় পাঠিয়ে দিলেন। অনিক সব কিছুর জন্য মিলির কাছে ক্ষমা চাইল। মিলি মিথিলাকে কৃতজ্ঞতা জানালো। মুহূর্তেই হাসপাতাল থেকে তাদের খালা কল দিয়ে জানালেন তাদের বাবা মা হঠাৎই স্বাভাবিক হয়ে গেছেন। তারা কেউই কথাটা শুনে অবাক হলো না, যেন এটা তো হওয়ারই ছিল। সমাপ্ত। তো তোমাদেরকে এই ঘটনাটি কেমন লাগলো? তারা রাতের সন্তান ঘটনাটি কেমন লাগলো? আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা ছোট্ট কমেন্ট করে দিতে পারো এবং নিজেদের ঘটনা আমাদের ইমেলে পাঠাতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।